দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠক, পরিস্থিতি স্বাভাবিক রাখায় বিভিন্ন বাহিনীর প্রশংসা। এই বর্ষায়ও জলজট থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর, অনিয়ম উদাসীনতায় নিষ্কাশন ব্যবস্থায় জটিলতা, সুদূর প্রসারী পরিকল্পনার তাগিদ। আওয়ামী লীগের দোষর রক্ষায় ১৩৯ হামলার তালিকা প্রকাশ করল জুলাই ঐক্য, বকেয়া বেতন দাবিতে আন্দোলনে পোশাক শ্রমিকরা। পুঁজিবাজারের টানা দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা, আগ্রহ কমছে অর্থলগ্নিতে, সংকট কাটাতে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এতে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর নেয়া প্রচেষ্টার প্রশংসা করেন অধ্যাপক ইউনূস। কর্তৃপক্ষের উদাসীনতায় বর্ষাকালে জলজটের দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। মূলত অনিয়ম অব্যবস্থাপনার কারণে জটিল থেকে জটিলতর হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। নগর পরিকল্পনাবিদদের মতে জলাবদ্ধতার কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পেতে সর্বাগ্রে দরকার সমন্বিত উদ্যোগ। এরপর নিতে হবে সুদূর প্রসারী পরিকল্পনা। জলাবদ্ধতা নিয়ে কাজী এহসান বিন দিদারের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। স্বাধীনতার পর ঢাকায় 57টি খাল থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 26টিতে। আগে এসব খাল ঢাকা ওয়াসার অধীনে থাকলেও 2020 সালের 31শে ডিসেম্বর দায়িত্ব দেওয়া হয় 2 সিটি কর্পোরেশনকে। মালিকানা বদল হলেও কাজের কাজ কিছুই হয়নি। এখন পর্যন্ত কোনো খালের পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ কিংবা দখলমুক্ত করা যায়নি। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পথঘাট। আরডিআরসির গবেষণায় জলাবদ্ধতার হটস্পটগুলোর মধ্যে অন্যতম পল্লবী, রূপনগর, মিরপুর 11, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, কলাবাগান, ধানমন্ডি 27, কাঁঠালবাগান, গ্রিন রোড, হাতিরপুল, হাজারীবাগ, নিউ মার্কেট, বাড্ডা, ওয়ারি, নবাবপুর, সিদ্দিক বাজার, জুরাইন এবং রায়েরবাগ। আর এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য রূপনগর মেইন খাল, বাউনিয়া খাল, 22 টেকি খাল, সাংবাদিক কলোনি খাল, কল্যাণপুর খাল, ইব্রাহিমপুর খাল, পান্থপথ বক্স কালভার্ট খাল, রায়ের বাজার খাল, জিরানি খাল, রামপুরা খাল, ধোলাই খাল, কদমতলী খাল এবং মান্ডা খাল খননের উপর জোর দিয়েছে সংস্থাটি। নগর পরিকল্পনাবিদদের মতে জলাবদ্ধতার ভোগান্তি নিরসনে 2 সিটি কর্পোরেশনের কার্যক্রমে সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে। গড়িয়ে যাওয়ার পরে পরিমাণ 50-60% জায়গায় 80% হয়েছে, কারণ ঢাকাকে আমরা ঢেকে ফেলেছি। ফলে মাটির নিচে সিঞ্চিত হওয়ার পরিমাণ যেমনি করে কমেছে, গড়িয়ে যাওয়ার পরিমাণ তেমনি বেড়েছে। এর ফলে যদি পুরোটা শতভাগ বাস্তবায়ন হতো তাও আমরা মুক্তি পেতাম না। আর সেই জায়গায় মাত্র 15টা খাল উদ্ধার করলে বেঁচে যাব, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে এই নেটওয়ার্কটাকে এখন পুরো একটা মাস্টার পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে অঞ্চল ভিত্তিক ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী ড্রেনেজ সিস্টেমের নেটওয়ার্কে ফুলফিল করতে হবে। এক্ষেত্রে যদি কালভার্ট কাটতে হবে, এক্ষেত্রে যদি আপনি নতুন করে খালের একটা অংশ জোড়া দিতে হয় বা কানেক্টিং খাল করতে হবে। আর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উত্তর বরাবরের মতোই দায় সারা। দীর্ঘমেয়াদে যদি প্ল্যান করতে হয় তাহলে আমাকে পুরো খালের প্রবাহগুলো ঠিক করতে হবে, যেটা আমরা করছি, কিন্তু একটু সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে এবার বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি, তাই এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটি মাস্টার প্ল্যান তৈরি করা প্রয়োজন, যেটাকে আমরা বলতে পারি ব্লু নেটওয়ার্ক রিকভার মাস্টার প্ল্যান। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকিদের বিচার সরাসরি সম্প্রচার করা যাবে, তবে তার আগে লাগবে আদালতের অনুমতি। ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক মামলার শুনানি কেন লাইভে সম্প্রচারের ব্যবস্থা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। কাজী পাপুর প্রতিবেদন, জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। ভারত, পাকিস্তান সহ বিশ্বের অন্তত ২১টি দেশের আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে সর্বসাধারণের দেখার সুযোগ রয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিতে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩। এতে বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত করা হয় সরাসরি সম্প্রচারের বিধান। মঙ্গলবার ট্রাইব্যুনাল ১-এর এজলাস কক্ষে ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রপাতি লাগানো হয়। প্রসিকিউশন জানান, আদালতের অনুমতি সাপেক্ষে গণমাধ্যম এখন থেকে ট্রাইব্যুনালের বিচার কাজ সম্প্রচার করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে। এদিকে হাইকোর্ট ও আপিল বিভাগে দায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সংবিধান সংক্রান্ত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলাসমূহ যা উচ্চ আদালতে শুনানি হয় তা সরাসরি ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেছেন এবং আগামী ২৬শে জুন ২০২৫-এ পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করব যে এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায়, ভারতের মতো, পাকিস্তানের মতো, ইংল্যান্ড, আমেরিকা সহ ২১টা দেশের সিস্টেম আমরা দেখেছি, যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। আইনজীবীরা জানান, উচ্চ আদালতে জনগুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ দেশের নাগরিকরা সরাসরি দেখতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী এটা নাগরিকদের অধিকারও। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ৪৪ আমলা এবং ৯৫ ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য কর্মকর্তার চাকুরিচ্যুত এবং তদন্তের দাবি জানায়। লিখিত বক্তব্যে বলা হয়, আমলারা দীর্ঘদিন ধরে সরকারকে সহায়তা করে এসেছে। এছাড়া স্বৈরাচারের দোসরদের তালিকা বিভিন্ন সেক্টরে সম্প্রসারণের ঘোষণাও দেয় সংগঠনটি। জুলাইয়ের মধ্যে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধের দাবিতে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করে তারা। পরে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশ্যে এগিয়ে আসেন পোশাক শ্রমিকরা। এরপর কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে সেখানে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ষষ্ঠ দিনের কর্মসূচি হিসেবে মঙ্গলবার ফের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি কাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। কাজী পাপুকে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকেই নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানীর নগর ভবনের সামনের সড়ক। জনগণে ভোট দিয়ে নির্বাচিত করছে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে, নগর পিতা হিসাবে তাকে আমরা দেখতে চাই। ইশরাক ভাই অনেক ভালো লোক, তার বাবাও ছিল ভালো লোক। আমরা চাচ্ছি যে ভালোভাবে এখানে বসুক। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি যাতে ধরা না পড়ে, এই জন্যই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর ভবনে বসতে দেওয়া থেকে ব্যাহত করছে। বিক্ষোভকারীরা জানান, মেয়র ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা। আসিফ ভুইয়ার
তার ইচ্ছে মতো সে আইন এবং কানুন দেখাচ্ছে। যে আইন কানুন আজকে যদি আমাদের প্রশ্ন থাকে ঢাকাবাসীর যে সে কোন কানুন কোন আইনের বলে সে আজকে উপদেষ্টা হয়েছে। স্থানীয় সরকার আসিফ মাহমুদ তিনি এই শপথ এবং দায়িত্ব প্রদান নিয়ে তালবাহানা করছেন, এক কথা চক্রান্ত করছেন। তো আমরা বলতে চাই এ সকল চক্রান্ত চলবে না। দুর্নীতিতে জড়াই গেছে, ক্ষমতার লালসা পেয়ে গেছে, ক্ষমতাকে অপব্যবহার করার সর্বোচ্চ বল প্রয়োগ করার চেষ্টা করতেছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমাদের দাবি এখানে আমরা বসে আমাদের দাবি আদায় করে তারপরে বাসায় ফিরি। এদিকে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনে প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি হয়। আগামীকাল দুপুর 12টার আদেশ রাখছেন, সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দিবেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিতের পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 30 মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে দলের যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এসব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান মহাসচিব। গভীর এক চক্রান্তের অংশ একজন জাতীয়তাবাদী নেতাকে, দেশপ্রেমিক নেতাকে, যে নিজের জাতিকে গড়ে তুলতে চেয়েছেন, তাকে সাম্রাজ্যবাদীরা, আধিপত্যবাদীরা কখনোই ভালো চোখে দেখেনি। পরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতোই টালবাহানা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ আর কতদিন অপেক্ষা করবে এমন প্রশ্নও তোলেন দলের নেতারা। জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের বিচার এবং আহতদের চিকিৎসায় সরকার ব্যর্থ বলে অভিযোগ তাদের। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারকে দেখতে খিলক্ষেতের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাকিবুলের পরিবারকে নগদ অনুদান তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের বিচারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে বলে অভিযোগও করেন তিনি। তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেডলাইন দিতেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতেন। অনেক ক্ষেত্রেই হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়, এটা জনগণ প্রত্যাশা করেন। একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না? কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংস্কার, গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের উপর জোর দেন। সংস্কার আর গণহত্যা পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নেই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করছে এমন অভিযোগ নাকচ করে দেন তিনি। হিসাব করে কথা বলা, হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা, এটি যদি ব্যর্থ হয় তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো। দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস বাড়ছে। সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আমরা রাজনৈতিক দল নিবন্ধন আইনের বিরোধিতা করেছে বিপ্লবী গণজোট।
মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে এ বিষয়ে জানান জোটের প্রধান সমন্বয়ক আব্দুল মোনেম। বলেন, ভোটে আস্থা ফিরিয়ে আনতে এবং জাল ভোট মুক্ত নির্বাচন করতে নির্বাচনী প্রচারণা ইসির তত্ত্বাবধানে রাখা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে ভোটার কার্ড তৈরির পরামর্শ দিয়ে কার্ডের সংখ্যার উপর ভিত্তি করে ব্যালট পেপার ছাপানোর পরামর্শও দেয় বিপ্লবী গণজোট। প্রচারণার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে কোনো প্রচারণা চালাইতে পারবে না। যদি ব্যক্তিগতভাবে প্রচারণা চালান তাহলে তার প্রার্থিতা বাতিল করে দিতে হবে। বর্তমানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে। ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে ভোটার সংশ্লিষ্ট কতগুলি তথ্য আছে, সেই তথ্যগুলি যুক্ত করে একটা ভোটার কার্ড তৈরি করতে হবে। পতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবারও পতন দিয়ে শুরু হয়েছে লেনদেন। টানা দরপতনে হতাশ বিনিয়োগকারীরাও আগ্রহ হারিয়ে ফেলছেন পুঁজিবাজারের প্রতি। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন তারা। আর বাজার সংশ্লিষ্টরা পরামর্শ দিলেন আসন্ন বাজেটে শেয়ার বাজারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার। মনিরুল ইসলামের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর বিনিয়োগকারীরা আশায় বুক বাঁধলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ডিএসইসির নেতৃত্ব দ্বন্দ্ব আর কার্যকর সংস্কারের অভাব ভালোই ভোগাচ্ছে পুঁজিবাজারকে। দরপতনের টানা খড়ক অধিকাংশ বিনিয়োগকারী হারিয়েছেন বড় অঙ্কের পুঁজি। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট, যাকে আমরা দালাল বলি, মইরা যান সেখানেও কবর দিতে গেলেও দালাল ছাড়া আপনি কবর দিতে পারবেন না। এই হয়েছে দেশের অবস্থা। বর্তমানে মার্কেট যে অবস্থায় আসছে, কোম্পানিগুলো ওভারপ্রাইস হওয়ার কারণে মার্কেট এখানে চলে আসছে। এটা কারেকশন হয়ে আরও নিচে যেতে পারে, এরকম সম্ভাবনাই আমরা দেখতেছি। সরকার বদলের পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্ব বদল হলেও বাজারে আসার আলো ছড়াতে ব্যর্থ তারা। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই, যে কারণে বাজার কেবলই দরপতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। অন্যান্য দেশে যেভাবে ইকোনমিতে আপনার হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটের একটা প্রভাব থাকে, বাংলাদেশের ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটের ভাবে প্রভাব নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ যদি এইভাবে আস্তে আস্তে হরণ করে নেওয়া হয়, তাহলে তো আমাদের এই বেকারত্ব বাড়বে। বিএসইসির নেতৃত্ব বদলের পর কেটেছে 8 মাস। এ সময় বাজার সংস্কারের যত পদক্ষেপ নেওয়া হয়েছে তা বাস্তবায়নে দেখা যাচ্ছে কচ্ছপ গতি। ডেভেলপের জন্য নতুন করে আইপিও ছাড়তে হবে মার্কেটে, আর বন্ডের যে ইন্টারেস্ট আছে এই ইন্টারেস্টের রেটটা কমাইতে হবে। ইন্টারেস্টের রেটটা কমলে আপনার এখানে কিছু রিফ্লেকশন আসবে। বন্ডের ইন্টারেস্ট শেয়ার বাজার উত্থানের বড় অন্তরায়। তাই বন্ডের শেয়ার কমানোর পাশাপাশি আসন্ন বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফিক্সড ইনকামে যদি ভালো রিটার্ন পায় তখন ক্যাপিটাল মার্কেটের তুলনামূলক রিস্কি, সেখানে মানুষ ফান্ড ফ্লো করতে চায় না। ট্রেজারি বন্ডের রেট এখনো 12-এর আশপাশে আছে। ব্যাংকগুলোর আর্নিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো খুব আলোচনায় আসছে। তারা ডিপোজিট কালেক্ট করতেছে 7-8-এ, গভর্নমেন্ট বন্ড কিনতেছে 12%-এ। ওইখানে সব ব্যাংকগুলো ভালো ইনকাম করতেছে। এই রেটটা যদি একটু নিচের দিকে নেমে আসে তাহলে হয়তো ক্যাপিটাল মার্কেটে ফান্ড ফ্লো আসবে। শুধু মুখেই নয়, বাজার পরিস্থিতি বিবেচনায় দেশের আর্থিক খাতকে ঢেলে না সাজালে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যাবে না বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরে সরকারি চাকুরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, সামনে বাজেট থাকায় হয়তো কিছুটা সময় লাগবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। স্থলবন্দর দিয়ে কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সালেহ উদ্দিন। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে। স্থলবন্দর দিয়ে পণ্যের আমদানি রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে তৈরি পোশাক, ফল, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও আসবাব রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। বিভিন্ন স্থলবন্দরে রপ্তানিমুখী গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ভারতীয় নিষেধাজ্ঞার পর বাণিজ্য উপদেষ্টা জানান, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বাংলাদেশ। তবে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বললেন, স্থলবন্দরে নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আলাপ করব আজকে কমার্সের সাথে আমাদের আলাপ হবে। মহার্ঘ ভাতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্ক আউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স
মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি পালন করে লাভ নেই উল্লেখ করে সালেউদ্দিন আহমেদ বলেন, বিলুপ্তির সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মহানগর জামায়াতের সদ্য প্রয়াত নায়েবে আমির ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহ একজন কর্মবীর ছিলেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত স্মরণ সভা এবং দোয়া মাহফিলে তিনি আরও বলেন, গুণী মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন সমাজ তার মূল্য বুঝে না। যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে টের পায়। গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না, কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে টের পায়। তার ইন্তেকাল নতুন করে চট্টগ্রামের সমাজ, রাজনীতি এবং সংস্কৃতিতে একটা রেনেসার জন্ম দেব, আমি আল্লাহর দরবারে দোয়া করি। অপহরণের পর ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বুশরাত জাহানের ডেস্ক রিপোর্ট। অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয় শোবিজ তারকা কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আর আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। ওনাকে আজকে একটা মিথ্যা অভিযোগ, কারণ ওনার ওয়াইফ ছিলেন, যে ওয়াইফ বর্তমানে অন্তঃসত্ত্বা, আমরা সংসার করব বলে বিজ্ঞ আদালতে সাবমিট করেছি। কারণ উনি যেহেতু আমাদের বিয়ে হয় নভেম্বর 2024-এ, আমরা বিয়ের কাগজপত্র আজকে দাখিল করতে পারিনি, কারণ ইনস্ট্যান্ট আসামিকে ধরে নিয়ে আসাতে আমরা যোগাযোগ না করতে পারি এবং কাবিননামা সংগ্রহ করতে না পারায় আমরা দাখিল করতে পারিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে আজকের আসামি নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় হওয়াতে সর্বপ্রথম তাকে গত 12-11-24 তারিখে সে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা করার কারণে তাকে তার স্টুডিওতে নিয়ে যাওয়ার কথা বলে, যেহেতু তার একটা গানের স্টুডিও আছে। সেখানে না নিয়ে তাকে একটি বাসায় নিয়ে যায়, নিয়ে তাকে বিভিন্ন ধরনের তার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করে এবং তার বিভিন্ন ধরনের ছবি টবি সংগ্রহ করে রাখে বিভিন্ন ধরনের, এবং এটার ভয় দেখিয়ে তার সঙ্গে সে সম্পর্ক করতে থাকে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্ত হয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার বিকেলে বের হয়ে আসেন তিনি। এর আগে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। সোমবার থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়। বুশরাত জাহান, মোহনা সংবাদ। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর উদ্যোগের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সংগঠনটির নেতারা বলেন, জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থকে পাশ কাটিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। সব টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাতের আধারে প্রজ্বলিত মশাল, তার সঙ্গে প্রতিবাদের গর্জন। চট্টগ্রাম শহরের বুকে শ্রমিকদের স্লোগানে মুখর ছিল রাস্তাঘাট। বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল হস্তান্তরের সরকারি উদ্যোগের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিকদের অভিযোগ, এনসিটি ও সিসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া হচ্ছে, যা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকির। আমাদের এনসিটি সাজানো সংসারে আমরা বিদেশিদের হাতে দিব না। আমাদের এনসিটিতে বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। এখানে মনে করেন যে 5 থেকে 6,000 কোটি টাকার যন্ত্রপাতি সহ এভরিথিং সহ এখানে আমাদের বন্দর কর্তৃপক্ষ ইনভেস্ট করছে, তাহলে তারা কিন্তু কোনো ইনভেস্ট করছে না। বিদেশিদেরকে দিলে ক্ষতি নেই, বিদেশিরা আসুক, আমরা চাই বিদেশি বিনিয়োগ, তবে সেটা কোনো নির্মিত স্থানে না। বন্দরের মতো কৌশলগত স্থাপনা রক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলে জানান শ্রমিক দলের নেতারা। তারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে চলমান আন্দোলন আরো তীব্র হবে।
আমাদের এই এনসিটি আমরা বিদেশিদের হাতে তুলে দিব। আমার মাথায় ধরে না, গত বছর আমরা 1250 কোটি টাকা নেট লাভ করেছি। আমাদের জীবন থাকতে সিসিটি এনসিটি বিদেশিদের হাতে যাবে না। আর আপনাকে যদি আমরা দেখি চট্টগ্রাম বন্দরের কোনো বিদেশি ফার্ম অথবা চট্টগ্রাম বন্দরের সাথে সংশ্লিষ্ট কোনো ফার্মে যদি আপনাকে চাকরি করতে দেখি, সেখানে বন্দর ভবনে আমরা আপনাদেরকে ঢুকতে দিব না। মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিকরা বলেন, অর্থনীতি এবং জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে জনমতকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বন্দর ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য যশোর শহরের 93টির মধ্যে বেশিরভাগ সড়ক বিটুমিন এবং খোয়া উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে সড়কগুলোতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। পৌর কর্তৃপক্ষ বলছে সংস্কারের কাজ চলমান রয়েছে। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদনে বুশরাত জাহানের আরেকটি রিপোর্ট। 14.72 বর্গ কিলোমিটার আয়তনের যশোর পৌরসভার অধীনে 93টি সড়ক রয়েছে। এর মধ্যে 33% সড়কেরই বেহাল দশা। সংস্কারের অভাবে সড়কের অসংখ্য স্থানে কার্পেটিং উঠে টেরখোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ। এ অবস্থায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় লোকজন সহ এ পথে চলাচলকারীরা। আর বর্ষায় তাদের পোহাতে হয় বাড়তি ভোগান্তি। আর একটু জোরে বৃষ্টি হলে লোকজন হেঁটে যেতে পারে না। পানি, এই ড্রেনের পানি সব রাস্তার উপরে। মোটর সব জ্বলে যায় পানি ঢুকলে। তো পানি তো লাগলে তো মোটর তো পড়েই। একটা মোটরের দাম 15,000 18,000 টাকা দাম মোটরের। পানি বাদে অনেক রাস্তায় ঝাঁকি লাগে। রাস্তা আজকে থেকে তো খারাপ না, 13-14 বছর খারাপ। শুকনো থাকে তখন এখানে আপনার রাস্তায় রিক্সায় উঠলে বা সাইকেল মোটর চালালে প্রচুর একটা ঝাঁকাঝুঁকানি হয়, যার কারণে এখানে চলাচল করা অনেক অসম্ভব হয়ে যায়। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে অনেক সড়কই মেরামত করা হয়েছে। যেগুলো বাকি আছে সেগুলো দ্রুত সংস্কার করা হবে। 20 কোটি টাকার মতো একটা টেন্ডার করেছি, এটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, এবং এটা 12টা প্যাকেজে বিভিন্ন জায়গায় রাস্তা, ড্রেন হবে, এবং এটা হয়তো 15 দিন থেকে 1 মাসের ভিতরে এই কাজগুলো শুরু হবে। যশোর শহরের 299 কিলোমিটার সড়কের মধ্যে বিটুমিনের কার্পেটিং, সিমেন্ট বালির ঢালাই, ইট বিছানো সড়ক সহ রয়েছে প্রায় 30 কিলোমিটার মাটির রাস্তাও। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় দ্রুত ত্রাণ না পৌঁছালে আগামী 48 ঘন্টার মধ্যে 14,000 শিশু মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মানবিক সহায়তার জন্য প্রায় 100 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশে অনুমতি দিলেও গেল 2 দিনে প্রবেশ করতে পেরেছে মাত্র 5টি ট্রাক। এদিকে উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে অব্যাহত বিমান হামলায় আরও 73 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বর্বরতা আর অবরোধের ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গাজায়। 2 দিনে একবেলা খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে দ্রুত ত্রাণ না পৌঁছালে উপত্যকাটিতে আগামী 48 ঘন্টায় অনাহারে 14,000 শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। মঙ্গলবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। আন্তর্জাতিক চাপের মুখে সোমবার প্রায় 2.5 মাস পর গাজায় প্রথমবার ত্রাণের ট্রাক প্রবেশে অনুমতি দেয় ইসরায়েল। এতে 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি থাকলেও করিম আবু সালেম ক্রসিং দিয়ে এই পর্যন্ত মাত্র 5টি ট্রাক প্রবেশ করতে পেরেছে সেখানে। এর আগে গাজায় আগ্রাসন এবং ত্রাণ বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে হুমকি উপেক্ষা করে খান ইউনিস অঞ্চল খালি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 73 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে 18 মাস ধরে চলা এই তাণ্ডবে 53,400 উন্নীত হয়েছে প্রাণহানি। আহত হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরে হবে 3 ম্যাচ টি-20 সিরিজ।
পিসিবি জানিয়েছে 5 ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা থাকলেও তা হবে 3 ম্যাচ। দুবাইয়ের শারজায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবিদিনও উপস্থিত ছিলেন। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। 3 ম্যাচের সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা। লাহোরে 25 মে PSL এর ফাইনাল। এরপর বাংলাদেশ পাকিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজটি হবে সেখানেই। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠক। পরিস্থিতি স্বাভাবিক রাখায় বিভিন্ন বাহিনীর প্রশংসা। এই বর্ষায়ও জলজট থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। অনিয়ম উদাসীনতায় নিষ্কাশন ব্যবস্থায় জটিলতা, সুদূর প্রসারী পরিকল্পনার তাগিদ। আওয়ামী লীগের দোষর রক্ষায় 139 আমলার তালিকা প্রকাশ করল জুলাই ঐক্য। বকেয়া বেতন দাবিতে আন্দোলনে পোশাক শ্রমিকরা। এবং পুঁজিবাজারের টানা দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। আগ্রহ কমছে অর্থলগ্নিতে, সংকট কাটাতে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।